ইন্স্যুরেন্সের টাকা পেতে মৌলি যে ঈশানীকে খুন করবার চেষ্টা করছে সেটা প্রমাণ করে দিল বানি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে মৌলি তো ফোন করে ইন্স্যুরেন্সের লোকদের ডেকে নিয়ে এসেছে। ইন্স্যুরেন্সের লোকগুলো এসে ঈশানীকে বলছে যে ম্যাডাম, আপনার কাগজপত্রগুলো একবার একটু দেখি, সমস্ত কাগজপত্রগুলো ঠিক আছে তো। ঈশানী তো এবার সমস্ত ডকুমেন্টস কাগজপত্রগুলো ইন্স্যুরেন্সের লোকদের হাতে তুলে দেয়। দাদু তো এবার সেখান থেকে সমস্ত কিছু দেখে ঈশানীকে বলছে যে ঈশানী, এসব কি হচ্ছে। ঈশানী তখন দাদুকে সরাসরি জানাচ্ছে যে বাবা, আমি একটা ইন্স্যুরেন্স করতে চাই, কারণ আমার অবর্তমানে এই পুরো টাকাটা আমার মেয়ে মৌলি পাবে। দাদু তো কথাটা শুনেই অবাক, ঈশানীকে বলছে যে টার্ম ইন্স্যুরেন্স, কিন্তু এই বয়সে তোমার বা কি বয়স হয়েছে তো তুমি এইসব করছো। ঈশানী তখন সরাসরি জানাচ্ছে যে মানুষের তো মৃত্যু বলে আসে না বাবা, তাই জন্য আমি এটা করছি। আচ্ছা, আপনারা কি করে দিতে পারবেন? ইন্স্যুরেন্সের লোকগুলো তখন ঈশানীকে জানাচ্ছে যে হ্যাঁ ম্যাম, আমরা করে দিতে পারবো। ঈশানী তো এবার লোকগুলোকে বলছে যে আচ্ছা ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব তাহলে কাজগুলো করে দিন। অনিরুদ্ধ, বাণী সকলে তো ঈশানীকে জিজ্ঞাসা করছে। অনিরুদ্ধ তো ঈশানীকে বলছে যে মাসিমণি, কিন্তু এটার এখন কি দরকার ছিল, আমাদের তো কই একবারও জিজ্ঞাসা করলে না। পিনাকি তো এবার ঈশানীকে ডিরেক্ট প্রশ্ন করছে, বলছে ঈশানী, এটা করার পেছনে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। ঈশানী তখন বলছে যে হ্যাঁ, কারণ আছে বলেই তো করছি। পিনাকি তখন জানাচ্ছে যে তাহলে কারণটা বলো, আমি তো সেটাই জিজ্ঞাসা করছি। ঈশানী তো এবার সকলকে বলছে যে আমি বুঝতে পারছি যে বাড়িটা এখন আর আমার নিয়ন্ত্রণে নেই, এখন বাণী এই বাড়িতে যা বলছে সেরকমভাবেই চলছে, আর সেই কারণে আমার মেয়ে মৌলির ভবিষ্যৎ নিয়ে আমি অনিশ্চয়তায় ভুগছি। বাণী তো এবার কথাটা শুনেই পুরো চমকে গেছে। বাণী তো ঈশানীকে বলছে যে মা, আপনি আমাকে এতটা ভুল বুঝলেন। মা, আমি কিন্তু মৌলির বিষয়ে কোনোদিনও এইসব কথা ভাবিনি। ঈশানী তখন বাণীকে বলছে যে বাণী, একদম চুপ। নয়নতারা তো এবার কানে বিষ ঢালছে, বলছে যে ও নাটক করে বলছে মৌলির বিরুদ্ধে নাকি কিছু ভাবেনি। এটা বলো যে মৌলির বিরুদ্ধে ছাড়া আমি আর কিছু ভাবিনি। ঈশানী তো বাণীর সঙ্গে খারাপ ব্যবহার করছে, বাণীকে বলছে যে বাণী, তুমি না অনেক কথা বলতে শিখেছো, সব বাড়ির সকলকে ভুলভাল বোঝাতে শিখেছো, তাই জন্য আমাকে আর শেখাতে এসো না। বাণী তো ঈশানীকে বারবার করে বোঝাচ্ছে যে মা, আমি শুধুমাত্র কোম্পানির ভালোর জন্য এটা করেছি। ঈশানী তো বাণীকে সরাসরি বলছে যে তুমি কোম্পানির ভালো করতে গিয়ে আমার সংসারে ক্ষতি করেছো, তুমি আমার থেকে আমার স্বামীকে কেড়ে নিয়েছো। আজকে আমার স্বামী আমার থেকে তোমাকে বেশি বিশ্বাস করে বাণী। পিনাকি তো অবাক কথাগুলো শুনে ঈশানীকে বলছে যে কে এসব কথা তোমার কানে ঢুকিয়েছে ঈশানী, আমার আর তোমার মধ্যে দূরত্ব, আমার আর তোমার মধ্যে দূরত্বটা কোথায়। ঈশানী তখন বলছে যে পিনাকি, তুমি একদম চুপ করে থাকো, তুমি না আর একটাও কোনো কথা বলো না। পিনাকি তো এবার রেগে গেছে, ঈশানীকে বলছে যে কেন আমি চুপ থাকবো, আমি একদম চুপ থাকবো না। তুমি যে মেয়েটা আমাদের কোম্পানিকে দাঁড় করাবে বলে লড়ে যাচ্ছে দিনের পর দিন, আর তুমি সেই মেয়েটাকে আমার সামনে অপমান করছো, তারপরে আমি চুপ থাকবো? দাদু তো এবার রেগে মেগে ঈশানী আর পিনাকিকে থামায় উল্টোপাল্টা কথা বলে। ঠিক তখনই তো নয়নতারা দাদুর কানে আবারও বিষ ঢালছে, বলছে এই দেখেছো, ঈশানী আর পিনাকি হচ্ছে এই বাড়ির লক্ষ্মী নারায়ণের মতন জুটি, ওদের মধ্যে কেউ কখনো ঝগড়া লাগাতে পারেনি, কিন্তু এখন ওরা দুজন দুজনের সঙ্গে ঝগড়া করছে। কার জন্য হচ্ছে বলো তো এই সমস্ত কিছু? ওই বাণী ডাকাত রানীর জন্য। অনিরুদ্ধ তো এবার ঈশানীকে বোঝাচ্ছে, বলছে মাসিমণি, তুমি একটা কথা ভেবে দেখো, বাণী কিন্তু নিজের জন্য কিচ্ছু করেনি, এই কোম্পানিটা বাণী যদি না থাকতো তাহলে কিন্তু পুরো শেষ হয়ে যেত। বাণী তো দিন রাত এক করে কোম্পানিটাকে বাঁচানোর চেষ্টা করেছে। ঈশানী তো ভুল বুঝেই যাচ্ছে, সেই অনিরুদ্ধকে বলছে যে হ্যাঁ আমি জানি, তো এখন সকলে ওর পক্ষই নেবে তোমরা। বানিও তো এবার ঈশানীকে বলছে যে মা, আপনি যদি আমার চোখের দিকে একবার তাকাতেন তাহলে বুঝতে পারতেন যে আমার চোখে না কোনো ছলনা ছিল না। হ্যাঁ, ঈশানী তখন ভুল তো বুঝেই যাচ্ছে বাণীকে। বাণীকে বলছে যে হ্যাঁ, ওই চোখের মায়ায় তো পড়ে আমি আর আমার মেয়ে আজকে ফল ভোগ করছি। না না, হার তোমার চোখের দিকে তাকানোর কোনো দরকার নেই বাণী, আমি না মানুষ চিনতে এখনো পর্যন্ত ভুল করি। ঈশানী তো এবার দেখা যাচ্ছে যে ইন্স্যুরেন্সের সমস্ত কাগজপত্রে সাইন করে দেয়। লোকগুলো তখন ঈশানীকে জানাচ্ছে যে সন্ধ্যার মধ্যে আমরা সব কিছু জানিয়ে দেবো, এই বলেই তো ইন্স্যুরেন্সের লোকগুলো ওখান থেকে চলে যায়। ঈশানী তো এবার মৌলির মাথায় হাত দিয়ে বলছে যে তুমি একদম চিন্তা করো না, আমি থাকতে তোমার ভবিষ্যৎ অন্ধকার হতে আমি দেব না, এই বলেই তো ঈশানীও চলে যায়। এদিকে বাণীর তো খুব কষ্ট হচ্ছে, কারণ ঈশানী অনেক আজে বাজে কথা বাণীকে বলেছে। অনিরুদ্ধ তো এবার বাণীর কাছে গেছে। হ্যাঁ, বাণী এবার অনিরুদ্ধকে বলছে যে আমি এতটা চেষ্টা করলাম তাও মা আমাকে ভুল বুঝলো। পিনাকি তখন বলছে যে একদিন না একদিন ঈশানী ঠিক ভুলটা বুঝতে পারবে নিজের। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, সন্ধ্যা হয়ে যায়। মৌলি তো ঘরে টাকাটার জন্য এবার পাগল হয়ে গেছে।
ইন্স্যুরেন্সের লোকগুলো এবার মৌলিকের কাছে ফোন করেছে। মৌলিকে হিসাবটা বলছে যে টোটাল সব কিছু মিলিয়ে কত টাকার প্রপার্টি হতে পারে। তো মৌলি তো এবার ক্যালকুলেটর বের করে সমস্ত কিছু হিসাব করে দেখছে যে 2,70,00,000 টাকা হয়েছে। মৌলির তো টাকাটা অ্যামাউন্ট শুনেই পুরো মাথা ঘুরে গেছে। অন্যদিক থেকে দেখা যাচ্ছে অনিরুদ্ধ আর বাণী তো ওই মৌলির ঘরের সামনে দিয়েই যাচ্ছিল। মৌলির কথা শুনে ওরা মৌলির ঘরের সামনে দাঁড়িয়ে পড়ে। মৌলি তো এদিকে ঘরে ফোনে ইন্স্যুরেন্সের লোকগুলোকে বলছে যে তার মানে সব মিলিয়ে আমি 2,70,00,000 টাকা পাবো। দেখুন না, মা বেঁচে থাকতে থাকতে যদি ওই টাকাটা আমি কোনোভাবে পাই তাহলে কি হবে না? অন্যদিকে দেখা যাচ্ছে বাইরে থেকে তো বাণী সবটা শুনেছে। অনিরুদ্ধকে বলছে যে মিস্টার চ্যাটার্জি, মৌলি এসব কি কথা বলছে? 2,70,00,000 টাকা মা বেঁচে থাকতে থাকতে পাবে না মানেটা কি? অনিরুদ্ধ তো তখন বাণীকে বলছে যে না না, আমারও তো ব্যাপারটা ঠিক লাগছে না। অন্যদিকে দেখা যাচ্ছে মৌলি তো ঘরের ভেতর থেকে বারবার করে বলছে যে দেখুন না প্লিজ, 2,00,00,000 টাকাটা আমার খুব দরকার, একটু কোনোভাবে যদি পাওয়া যায়। এদিকে বাণী তো অনিরুদ্ধকে জানাচ্ছে যে মৌলি কিন্তু টাকাটার জন্য পুরো পাগল হয়ে উঠেছে। অনিরুদ্ধ তো তখন বলছে যে হ্যাঁ, মৌলি কিন্তু টাকার জন্য যা ইচ্ছা তাই করতে পারে। ও এমন সব কিছু করতে পারে যেটা আমরাও কল্পনাও করতে পারি না। বাণী তো এবার ভয় পাচ্ছে। বাণী অনিরুদ্ধকে বলছে যে না না মিস্টার চ্যাটার্জি, এবার তো আমার ভয় লাগছে, মায়ের যদি কোনো বড় ক্ষতি করে দেয়। অনিরুদ্ধ তো বাণীকে শান্ত করছে, বলছে বাণী তুমি শান্ত হও, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মাসিমণিকে কথাটা জানাতে হবে। এই বলেই তো বাণী আর অনিরুদ্ধ ওখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যাচ্ছে মৌলি তো ঘরের ভেতরে আয়নার সামনে দাঁড়িয়ে বলছে যে না না, আমার ওই 2,70,00,000 টাকাটা এক্ষুনি চাই। এবার তো মৌলি বোর্ডে পেন দিয়ে লিখছে, বলছে ঈশানী রয় মরে গেলে আর ঈশানী রয় বেঁচে থাকলে, দুটো ডিভাইড করেছে। এরপর ঈশানী বেঁচে থাকলে কি কি হতে পারে সেগুলো বোর্ডে লিখেছে। প্রথমে লিখেছে যে ওই 2,00,00,000 টাকাটা আটকে যাবে, আর সেকেন্ড পয়েন্টে লিখেছে যে সমস্ত সম্পত্তির নিয়ন্ত্রণ ঈশানীর হাতেই থাকবে। আর তৃতীয় পয়েন্টে লিখেছে যে আমাকে অনেক দিন ধরে ওয়েট করতে হবে। মৌলিতে এবার রেগে মেগে বলছে যে শুধু অপেক্ষা অপেক্ষা আর অপেক্ষা করতে হবে আমাকে। মৌলিতেও এবার সেই বোর্ডের কাছে যায়, গিয়ে বলছে যে তাহলে ঈশানী রয় মরে গেলে কি কি লাভ আছে আমার? পয়েন্ট নাম্বার 1, ওই 2,00,00,000 টাকা সমস্ত কিছু আমার। তারপর সেকেন্ড পয়েন্টে লিখেছে যে 2,00,00,000 টাকা পাওয়ার পর সমস্ত প্রপার্টিও আমার হয়ে যাবে। আর 3 নম্বর পয়েন্ট যে আমার সব প্রবলেম সলভ। পয়েন্ট নাম্বার 4-এ লিখেছে যে আমার নিজের জীবন আমি নিজের মতন করে কাটাতে পারবো। না না, তার মানে ঈশানী রয় বেঁচে থাকলে আমার কোনো কাজেই লাগবে না পয়েন্টগুলো, আর যদি ঈশানী রয় মরে যায় তাহলে এটাই হবে আমার কাজের হিসেব। আচ্ছা, যদি ঈশানী রয় মরে গেলে আমার এত ফায়দা হয়, তাহলে কি, তাহলে ঈশানী রয় আগেই মারা যাবে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, বাণী কি ঈশানীকে বাঁচাতে পারবে মৌলির হাত থেকে? কমেন্টে অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন।